আজকের চ্যাপ্টার হচ্ছে বায়ুমণ্ডল এবং জলীয় বাষ্প। জলীয় বাষ্প মানে বুঝতেই পারছো, জলীয় বাষ্প আমাদের বায়ুমণ্ডলে সবসময় জলীয় বাষ্প থাকে এবং এই জলীয় বাষ্প বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, মানে স্থান ভেদে জলীয় বাষ্প পরিবর্তন হয়, এটাও আমরা জানি। তাহলে আমাদের আগে জানতে হবে জলীয় বাষ্পটা কি। তারপরে আরো একটা জিনিস আমরা জানবো আজকে ক্লাসে, সেটা হচ্ছে গ্যাস আর বাষ্প এই দুটো কি একই জিনিস, সেটা আমরা জানবো। বা যদি আলাদা হয় তাহলে এর মধ্যে পার্থক্যটা কোথায় সেটা জানবো। আর তার সঙ্গে জলীয় বাষ্পটা জানবো, এবং জলীয় বাষ্প নিয়ে যে আলোচনা, হ্যাঁ, সেইটাকে বলা হচ্ছে হাইগ্রোমেট্রি। এটাকে বলা হচ্ছে হাইগ্রোমেট্রি। কোনটাকে বলা হয় না, জলীয় বাষ্প সংক্রান্ত যে আলোচনা তাকে বলা হচ্ছে হাইগ্রোমেট্রি। আচ্ছা, এবার এখানে আহ, আমি জাস্ট একটুখানি রিডিং পড়ে দিচ্ছি, যেটা আমি রেকর্ড করবো না কিন্তু রিডিং পড়ছি। ধরে নাও যদি আমি একটা এরকম একটা বিকার, কাঁচের বিকার নিলাম, নিয়ে তার মধ্যে এক টুকরো বরফের টুকরো ফেলে দিলাম, তাহলে আমরা কি দেখি? এই কাঁচের বাইরে বিন্দু 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 জলকণা জমা হয়েছে। কেন জমা হয়েছে? না, এখানে নিশ্চয়ই বাতাসে জলীয় বাষ্প ছিল, তাই জন্য এটা জমা হয়েছে। ঠিক আছে, যার জন্য এখানে বলেছে একটি জলপূর্ণ গ্লাসে কয়েকটি বরফের টুকরো রেখে দিলে আমরা বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতি প্রমাণ করতে পারি। গ্লাসে বরফ কিছুক্ষণ রাখার পরে দেখা যাবে গ্লাসের বাইরের দিক ভিজে গেছে, আরো কিছুক্ষণ পরে গ্লাসের গায়ে বিন্দু বিন্দু জলকণা দেখা যাবে। এর কারণ বাতাসে জলীয় বাষ্প গ্লাসের বাইরে ঠান্ডা তলের সংস্পর্শে এসে জ্বলে জমে জল হয়েছে। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ নির্ভর করে আমাদের শারীরিক স্বাচ্ছন্দ্যবোধ, কিছু শিল্প, চাষবাস প্রভৃতি নির্ভর করে। এই জন্য মানে এটা কিছুই ব্যাপার নয়, এটা বলা হচ্ছে হাইগ্রোমেট্রি। কেন মানে আমাদের এইটা কেন আমরা স্টাডি করব না, সেই স্টাডি করার কারণটা বলছে যে আমাদের বাতাসে যে জলীয় বাষ্প আছে তার উপর আমাদের কিছু কিছু শারীরিক স্বাচ্ছন্দ্যবোধ নির্ভর করে, কিছু 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 শিল্প আছে যেগুলো জলীয় বাষ্পের উপর ডিপেন্ড করে, কিছু কিছু চাষবাস আছে জল হবে কি জল হবে না তার উপর ডিপেন্ড করে। তাই বাতাসে বা বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ জানা আমাদের অত্যন্ত প্রয়োজন। এবং পদার্থবিজ্ঞানের যে শাখায় বায়ুমণ্ডলের একটি নির্দিষ্ট আয়তনে জলীয় বাষ্পের পরিমাণ নির্ণয় করা হয় এবং জলীয় বাষ্প সম্পর্কিত প্রাকৃতিক ঘটনাগুলোকে পর্যালোচনা করা হয়, সেটা কি বলা হচ্ছে কি হাইগ্রোমেট্রি। ঠিক আছে, হাইড্রোমিটার আর হাইগ্রোমিটি দুটো কিন্তু আলাদা। এবার আমরা যাব সম্পৃক্ত বাষ্প কাকে বলা হয়, অসম্পৃক্ত বাষ্প কাকে বলা হয়, এবং সম্পৃক্ত বাষ্প যে চাপ দেয় তাকে সম্পৃক্ত বাষ্প চাপ, এবং অসম্পৃক্ত বাষ্প যে চাপ দেয় তাকে বলা হচ্ছে অসম্পৃক্ত বাষ্প চাপ। ঠিক আছে, আচ্ছা এবারে সম্পৃক্ত কথা থেকে মানে কি বুঝতেই পারছো, মানে স্যাচুরেটেড, যার ম্যাক্সিমাম ক্যাপাসিটি পূর্ণ হয়েছে, সেই হচ্ছে সম্পৃক্ত। এখানে যদি জাস্ট একটু রিড আউট করলেই বুঝতে পারবে যে কি জিনিসটা সম্পৃক্ত। এখানে সংজ্ঞাটা ডেফিনেশন দেওয়া আছে, তাও আমি একবার জাস্ট এটা রিড আউট করবো যাতে করে মোর বেটার কনসেপ্ট আমাদের মধ্যে বিল্ড হয়। কি বলেছে? তরল যে কোনো উষ্ণতায় বাষ্পায়িত হয়। এটা আমরা আগের দিন বাষ্পায়নের চ্যাপ্টারে পড়েছি যে তরলের যে কোনো উষ্ণতায় বাষ্পায়িত হয়। স্ফুটনটা কিন্তু হয় না, স্ফুটন একটা নির্দিষ্ট উষ্ণতাতে হয়, কিন্তু বাষ্পায়নটা যে কোনো উষ্ণতাতেই হয়, সেটা আমরা আগের ক্লাসে পড়েছি। এবার বলছে কোনো তরলকে একটি আবদ্ধ আধারে রেখে বাষ্পায়িত হতে দিলে ওই আধার ক্রমশ ওই তরলের বাষ্প দ্বারা পূর্ণ হতে থাকে। ভেরি আন্ডারস্ট্যান্ডেবল জিনিস, বুঝতেই পারছো। যদি আমরা কোনো একটা আবদ্ধ পাত্রে কোনো জলকে রেখে দিই বা কোনো তরল পদার্থকে রেখে দিই, সেটা যদি বাষ্পায়িত হয় তাহলে ওই তরলটা আস্তে আস্তে যে গ্যাসে পরিণত হচ্ছে, সেই গ্যাস দ্বারা সেই আবদ্ধ অংশটা পূর্ণ হতে থাকবে। তরল থেকে নির্গত বাষ্প সাধারণত কি হয়, গ্যাসের মতো কি করে আধারের গায়ে চাপ প্রয়োগ করে। তাহলে গ্যাস যেমন আমরা দেখেছি যে কঠিন তরল পদার্থ সবাই গ্যাসে একটা চাপ দেয়, ঠিক তেমন এই বাষ্পও কিন্তু গ্যাসের মতো একটা চাপ দেয়। এই চাপটা কি বলা হচ্ছে বাষ্পচাপ। ঠিক আছে, এবার এই বাষ্পচাপটাকে কখনো বলবো সম্পৃক্ত বাষ্পচাপ, কখনো বলবো অসম্পৃক্ত বাষ্পচাপ। যদি এই বাষ্পটা সম্পৃক্ত বাষ্প হয় তখন তার চাপকে বলবো সম্পৃক্ত, যদি বাষ্পটা অসম্পৃক্ত হয় তখন তাকে বলবো অসম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে সম্পৃক্ত বাষ্পচাপটা কি আমরা এখানে জাস্ট পড়ি, তাহলে বুঝতে পারবো। বলছে বাষ্পায়নের জন্য আবদ্ধ আধারটিতে বাষ্পের পরিমাণ যত বাড়তে থাকে বাষ্পের চাপও তত বাড়তে থাকে। এটা তো ভেরি কমন ফ্যাক্টর যে বাষ্পের পরিমাণ যত বাড়বে চাপ তত বেশি দেবে, কিন্তু বাষ্পের পরিমাণ বা বাষ্পচাপ অনির্দিষ্টভাবে বাড়তে পারে না। ঠিক আছে, কোনো জিনিসই আনলিমিটেড হতে পারে না। হ্যাঁ, কোনো যেমন আমাদের যদি দেখো যে আনলিমিটেড কলিং, সেখানেও কিন্তু একটা নিশ্চয়ই শার্টের লিমিট আছে, কোনো জিনিসই আনলিমিটেড হয় না। যেমন বাষ্পের
পরিমাণ বাড়তে বাড়তে একটা সময় এমন যাবে যে তারপর আর বাড়াটা সম্ভব নয়। এই জন্য বলছে কোনো নির্দিষ্ট উষ্ণতায় একটি নির্দিষ্ট আয়তনের আবদ্ধ আধারে কতটা বাষ্প থাকতে পারে তার একটি লিমিট বা সীমা আছে। যখন আবদ্ধ আধারটি একটি নির্দিষ্ট উষ্ণতায় সর্বোচ্চ পরিমাণ বাষ্প ধারণ করে তখন বলা হয় আধারটি বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়েছে বা স্যাচুরেটেড হয়েছে। এবং এই অবস্থায় আবদ্ধ আধারটিতে যে বাষ্প থাকে তখন তাকে বলা হয় কি সম্পৃক্ত বাষ্প। সম্পৃক্ত বাষ্প কাকে বলে বোঝা গেল বলে, এবং ওই সম্পৃক্ত বাষ্প আধারের গায়ে যে চাপ প্রয়োগ করে তাকেই বলা হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ বা স্ট্যান্ডার্ড ভেপার প্রেশার বা সংক্ষেপে বলা হচ্ছে এসভিপি। অন্যদিকে মানে কি, মানে এর ঠিক আগের ঘটনাটা, যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো আবদ্ধ আধারে সর্বোচ্চ যে পরিমাণ বাষ্প থাকতে পারে তার চেয়ে কম পরিমাণ বাষ্প থাকলে ওই আধারটিকে বলতে পারি বাষ্প দ্বারা অসম্পৃক্ত হয়। এই অবস্থায় আবদ্ধ আধারটির মধ্যে যে বাষ্প থাকে তাকে বলা হচ্ছে অসম্পৃক্ত বাষ্প, এবং ওই আধারের গায়ে যে চাপ প্রয়োগ করে তাকে বলা হচ্ছে অসম্পৃক্ত বাষ্পচাপ। এর মধ্যে বোঝার কোনো ঘাটতি নেই আশা করি, জাস্ট রিড আউট করলে এটা বুঝে যাবে। এবারে সংজ্ঞাটা এখানে লেখা আছে, কি সংজ্ঞাটা আছে না, কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো আবদ্ধ আধারে সম্ভাব্য সর্বোচ্চ পরিমাণ বাষ্প থাকলে সেই বাষ্পকে সম্পৃক্ত বাষ্প বলা হয়। ওই বাষ্প যে চাপ দেয় তাকে সম্পৃক্ত বাষ্পচাপ বলা হয়। আর অসম্পৃক্ত কাকে বলা হয়, কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো আবদ্ধ আধারে সর্বোচ্চ পরিমাণ যে বাষ্প থাকে তার থেকে কম থাকলে সেই বাষ্পকে অসম্পৃক্ত বাষ্প বলা হয়। ওই বাষ্প যে চাপ দেয় তাকে অসম্পৃক্ত বাষ্পচাপ বলা হয়। এবং এটা একটা সহজ সংক্ষিপ্ত যারা পরীক্ষা করেছে সেই পরীক্ষাটা আমার দেখার দরকার নেই, ঠিক আছে। পরীক্ষাটা নিজেরা একটু পড়ে নিতে পারো, তাতে বেটার আন্ডারস্ট্যান্ড হবে। কিন্তু এমন কিছু না পড়লেও চলবে, কারণ আমাদের অত কিছু লাগবে না। আমাদের খালি এইটুকু লাগবে, সম্পৃক্ত বাষ্পচাপ বলতে বা সম্পৃক্ত বাষ্প বলতে কি বোঝো। তখন আমার দিতে হবে যে বাষ্পে জলীয় বাষ্পের পরিমাণ, জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা সর্বোচ্চ, তখন এখানে থাকবে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা সর্বনিম্ন, এরকম অনেক রকম অপশন থাকবে। তাহলে তবে সম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে বা সম্পৃক্ত বাষ্প কাকে বলে, এই জাতীয় ঘটনা মানে তুমি এটা জাস্ট কনসেপ্টটা বুঝলেই তোমার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার কি আমাদের আসবে, অনেক সময় এটাকে আবার জলীয় টানও বলা হয়। মানে জলের টান ধরছে বলে না, যখন একটু জলের টান ধরছে মানে কি না, এই জন্য সম্পৃক্ত জলীয় বাষ্পচাপকে অনেক সময় জলীয় টান বলতে কি বোঝো না, সেটাই হচ্ছে কি সম্পৃক্ত বাষ্পচাপকে জলীয় টান বলা হয়। তাহলে এখানেও জলীয় টান এই ঘটনা অনেক সময় আসে, যে জলীয় টান বলতে কি বোঝায়, জলীয় টান বলতে সম্পৃক্ত বাষ্পচাপকে আমরা জলীয় টান বলা হয়, ঠিক আছে। মানে সম্পৃক্ত বাষ্পচাপকে নিশ্চয়ই বুঝতে পারলাম যে কোনো বাষ্প যদি তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কোনো নির্দিষ্ট মানে কোনো একটা আধারের মধ্যে যদি কোনো আবদ্ধ অনুকরণে যে কোনো আবদ্ধ স্থান, সেখানে যদি তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা সর্বোচ্চ হয়ে যায় তখন আমি বলবো তাকে সম্পৃক্ত বাষ্প, এবং সেই বাষ্পটা যে চাপ দেবে তাকে আমি বলবো সম্পৃক্ত বাষ্পচাপ, ঠিক আছে। এবার এর একটা অন্যরকম ভাবেও ডেফিনেশন এখানে দিয়েছে। কিভাবে দিয়েছে না, এই পরীক্ষাটা করার পরে এর একটা অন্য ডেফিনেশন দিয়েছে অ্যাপার্ট ফ্রম দিস ডেফিনেশন। এই ডেফিনেশন ছাড়াও আরো একটা অন্য ডেফিনেশন এখানে দিয়েছে। সেটা কি ডেফিনেশন দিয়েছে, সেটা বলছে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো আবদ্ধ স্থানে রাখা কোনো বাষ্প সম্ভাব্য সর্বোচ্চ পরিমাণ চাপ প্রয়োগ করলে সেই চাপকে সম্পৃক্ত বাষ্পচাপ বলা হয়। ঠিক, মানে সম্পৃক্ত বাষ্প যে চাপটা দেয় সেটা না বলে সম্ভাব্য সর্বোচ্চ পরিমাণ যত চাপ দেওয়া যায় সেই চাপ যদি সে দেয় তখন তাকে বলা হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ। তার মানে এটাই বোঝানো হচ্ছে যে সম্পৃক্ত বাষ্প যে চাপ দেয় তাকে সম্পৃক্ত। আর একইভাবে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো বাষ্প সর্বোচ্চ পরিমাণ চাপের থেকে কম চাপ প্রয়োগ করলে সেই বাষ্পকে অসম্পৃক্ত বাষ্পচাপ বলা হয়, ঠিক আছে। আর আমাদের কিছু জানার দরকার নেই। এবার আমরা চলে আসবো এখানে। এবার যে স্থির উষ্ণতায় বাষ্পচাপের আয়তনের পরিবর্তন, বাষ্পচাপের আয়তনের কিরকম ভাবে পরিবর্তন হয় সেটা আমাদের এখানে একটু মাথা রাখতে হবে। কিরকম না, অসম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে সেটা আমরা পড়লাম,
এবার এখানে এইটা মাথায় রাখতে হবে যে এই অসম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত হলে কি হবে না, স্থির উষ্ণতায় সে বয়েলের সূত্র মেনে চলবে। বয়েলের সূত্র মেনে চলা মানে কি, মানে আয়তন বাড়লে সম্পৃক্ত বাষ্পচাপ কি হবে, ব্যস্তানুপাতে কমতে থাকে। কারণ আমরা কি পড়েছি, আমরা যদি বয়েলের সূত্রটা একবার দেখি, সেখানে কি বলা হয়েছে, উষ্ণতা স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভর গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। তাহলে যদি অসম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্রকে মেনে চলে তাহলে কি হবে, তাহলে তার যে পরিবর্তনটা হবে সেটা এখানে বলে দিয়েছে। কিরকম হবে না, আয়তন বাড়লে বাষ্পচাপ ব্যস্তানুপাতে কমতে থাকবে, ঠিক আছে, বা আয়তন যদি বাড়তে থাকে তাহলে বাষ্পচাপ ব্যস্তানুপাতে বাড়তে থাকবে, না আয়তন যদি কমতে থাকে, ঠিক আছে। আবার এখানে হচ্ছে একইভাবে আয়তন কমতে শুরু করলে বাষ্পচাপ ব্যস্তানুপাতে বাড়তে থাকে, ঠিক এটা যেটা ঘটনা তার বিপরীত হচ্ছে এটা। এবার তোমাদের কিন্তু এখানে এটাই আসবে যে অসম্পৃক্ত বাষ্পচাপ বয়েলের সূত্র মেনে চলে, চার্লসের সূত্র মেনে চলে, বলসের সূত্র মেনে চলে না, চার্লসের সূত্র মেনে চলে না, এরকম অনেকগুলো অপশন দিয়ে দেবে। সেখানে তোমাদের মাথায় রাখতে হবে যে অসম্পৃক্ত বাষ্পচাপ স্থির উষ্ণতায় বয়েলের সূত্র মেনে চলে। আর স্থির উষ্ণতার কথাটা বলার অপেক্ষা রাখে না, কারণ বয়েলের সূত্রটাই ছিল স্থির উষ্ণতায়। স্থির উষ্ণতা ওই জন্যই বলা আছে স্থির উষ্ণতাতেই বয়েলের সূত্রটা প্রযোজ্য, কারণ ওখানে ছিল স্থির উষ্ণতা ভি প্রপোর্শনাল 1/p, অর্থাৎ আয়তনটা বাড়বে চাপের সঙ্গে ব্যস্তানুপাতে, বা চাপ আয়তনের ব্যস্তানুপাতিক, উল্টোটাও বলতে পারি। ভি প্রপোর্শনাল 1/p হলে এটাও বলতে পারি পি প্রপোর্শনাল 1/v। ওকে, এবার বলেছে তবে আয়তন একটানা কমতে থাকলে ওই আধারের বাষ্পধারণ ক্ষমতাও কমতে থাকে এবং এক সময় কি হবে না, অসম্পৃক্ত বাষ্প পরিণত হয় সম্পৃক্ত বাষ্পে। কেন 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 এটা হবে, ধরো পরিমাণ আয়তন ছিল এবং এখানে যে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা ছিল তার সঙ্গে কি আস্তে আস্তে এর আয়তন যদি আমি কমাতে থাকি তাহলে চাপটা কি হবে, বাড়তে থাকবে। কারণ বুঝতেই পারছো, যদি আমি আয়তনটা কমাই চাপ বাড়বে ব্যস্তানুপাতিক। তাহলে এবার এক সপ্তাহ সময় কি হবে, আয়তনটা যখন কমে গেল তখন এই বাষ্পটা আর অসম্পৃক্ত থাকবে না, কেন না সম্পৃক্ত হয়ে যাবে। কেন সম্পৃক্ত হয়ে যাবে, মানে দেখা গেল এত বড় একটা জিনিসের এতখানি একটা জিনিসের যতটা ক্যাপাসিটি, মানে ধরো এর ক্যাপাসিটি সেটি হচ্ছে 50 আর সেখানে এর ক্যাপাসিটি হচ্ছে 10, মানে কি 10 ইউনিট বাষ্প যদি এইটুকুন জায়গার মধ্যে থাকে তাহলে এটা সম্পৃক্ত হয়ে যাবে, স্যাচুরেশন ঘটে যাবে, তার বেশি এর খিদে নেই, খিদে শেষ। এবার এর কি আছে, এর আছে ক্যাপাসিটি 50 আছে, ম্যাক্সিমাম 50 আছে। এবার আমি কি করতে শুরু করেছি না, এটার আয়তনটা আমি কমাতে শুরু করেছি, আমি যেটা করেছি এর আয়তন কমাতে শুরু করেছি, ঠিক আছে। আয়তন কমাতে শুরু করতে 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 এর মধ্যে ধরে নাও 10 ইউনিট আছে আর এর মধ্যেও 10 ইউনিট আছে, ঠিক আছে। এর মধ্যে কি আছে, 10 ইউনিট থাকার ফলে 10 ইউনিট জলীয় বাষ্প থাকার ফলে কি হয়েছে, এটা সম্পৃক্ত, ঠিক আছে, আর এটা কি অসম্পৃক্ত, ঠিক আছে। এবার আমার যেটা হলো, এর মধ্যে 10 ছিল, এর মধ্যে 10 ছিল, এর আয়তনটা ছোট ছিল বলে এর ক্যাপাসিটি কম ছিল, এর স্যাচুরেশন ঘটে গেছে, এ আর খেতে পারবে না, মানে আর জলীয় বাষ্প বাতাস থেকে টানতে পারবে না। কিন্তু এখানে যে আয়তনের বাষ্প আছে সেখানে কি হবে, এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি হয়তো 50, কথা বলছি ম্যাক্সিমাম ক্যাপাসিটি যেটা বলেছিলাম সেটা 50, কিন্তু বর্তমানে এর মধ্যে আছে 10। এবার যে ঘটনাটা ঘটলো সেটা কি হলো না, যেটা আমি একটু আগে বলছিলাম সেটা হলো, এবার আমি শুরু করলাম কি আস্তে আস্তে এর আয়তনটাকে আমি কমাতে শুরু করব। যখন আমি আয়তন কমাতে শুরু করবো এর মধ্যে প্রেশার বাড়তে থাকবে, থাকতে যখন আমি এই সাইজের করে ফেললাম, এর মতো সাইজ যখন করে ফেললাম, এইটার মতো কমাতে কমাতে এখন এমন সাইজ করলাম, তখন কি হয়ে গেল, তখন এখানকার বাষ্পটা কিন্তু আর চাপ কমবে না, কারণ কি তখন এবার এই বাষ্পটা সম্পৃক্ত হয়ে গেল, স্যাচুরেশন এর মধ্যে এসে গেল, মানে যতটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি কমাতে কমাতে ক্যাপাসিটিটাও চলে এসেছে, ঠিক আছে। বড় জায়গা ছিল, বড় জায়গা থেকে তার ছোট জায়গা করে দেওয়া হয়েছে, তার ক্যাপাসিটি কমে গেছে, তখন কি হলো, তার স্যাচুরেশন ঘটে গেছে। ওকে, এরপর আয়তন কমায়ও চাপ, বাষ্পচাপ আর বয়েলের সূত্র মেনে চলে না। কেন মেনে চলে না, কারণ আমরা দেখবো একটু পরেই সব যে নির্দিষ্ট উষ্ণতায় সম্পৃক্ত বাষ্পের আয়তনের উপর নির্ভর করে না, কারণ
বাষ্পচাপ তখন আর আয়তনের উপর ডিপেন্ড করে না। কখন? না যখন বাতাস যখন সম্পৃক্ত হয়ে যাবে, সেটা তার আয়তনের উপর ডিপেন্ড করে না। অসম্পৃক্ত থাকলে সেটা কিন্তু আয়তনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ওই জন্যে এটাও বলতে পারি যে সম্পৃক্ত বাষ্পচাপ আর বয়েলের সূত্র মেনে চলে না। তাহলে এটাও আমাদের মাথায় রাখতে হবে যে সম্পৃক্ত বাষ্প চাপ যেটা সেটা বয়েলের সূত্র মেনে চলে না, আর অসম্পৃক্ত বাষ্পচাপ কি করে? বয়েলের সূত্র মেনে চলে। বয়েলের সূত্র মেনে চললে কি হবে না আয়তন বাড়ালে বাষ্পচাপ বাড়বে। অর্থাৎ তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে যে অসম্পৃক্ত বাষ্প ক্ষেত্রে বাষ্পচাপ, অসম্পৃক্ত বাষ্পচাপ আয়তন বাড়ালে বাড়বে, কমবে, একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। বোঝা গেল? এরকম কিন্তু প্রশ্ন থাকতে পারে, যেটা পরের দিনে আমরা প্রশ্ন আলোচনা করার সময় দেখবো। আর এখানে কি কিছু মনে রাখা নয়। এবার হচ্ছে স্থির আয়তনে বাষ্পের উষ্ণতা পরিবর্তন। এতক্ষণ আমরা কি দেখলাম? স্থির আয়তনে নয়, এতক্ষণ আমি দেখলাম স্থির উষ্ণতায় আয়তনের পরিবর্তন। এবার আয়তনটাকে আমি স্থির রাখবো, উষ্ণতাকে কমাবো বাড়াবো। এতক্ষণ আমি আয়তনটাকে কি করছিলাম? কমাচ্ছিলাম বাড়াচ্ছিলাম। এবার আমি যেটা করব, আয়তনটাকে স্থির রাখবো, টেম্পারেচারটাকে কমাবো বাড়াবো। তখন কি রকম পরিবর্তন হয় সেটা নিয়ে আমাদের আলোচনা। দেখা যাক কিরকম এর মধ্যে পরিবর্তন হয়। এবার বলছে অসম্পৃক্ত এবং সম্পৃক্ত বাষ্পের আয়তন স্থির রেখে বাষ্পচাপের উপর উষ্ণতার প্রভাব, এটা আমরা আলোচনা করব। এবং এটা এখানে বলেছে 7.2 পরিচ্ছেদে, মানে ঠিক এর পরে এর নিচেই আলোচনা করেছে। 7.2 মানে ঠিক এখানেই আলোচনা করেছে। মানে এই যে পরীক্ষাটার কথা বলা হয়েছে, এই যে পরীক্ষাটার কথা বলা হয়েছে, পরীক্ষাটার কথা বলছে। আমাদের পরীক্ষাটা না করলেও চলবে, আমি জাস্ট এখান থেকে বুঝিয়ে দেবো যে কিরকম ব্যাপারটা ওর মধ্যে হয়ে আছে। ঠিক আছে, এখানে ওরা এই আলোচনার কথা বলেছে, তা আমরা ওটা দেখবো না। এবার আমরা যেটা দেখবো যে উষ্ণতার সঙ্গে বাষ্পচাপ চাপের সূত্র অনুযায়ী পরিবর্তিত হয়। তাহলে এখানে আমরা নিশ্চয়ই যেহেতু উষ্ণতার পরিবর্তন আছে, আয়তন যখন স্থির থাকবে তখন আয়তন স্থির থাকা মানে সেটা চাপের সূত্র আমরা পড়েছিলাম। আয়তন সূত্র থেকে স্থির থাকলে তখন সেটা হয়ে যায় কি না চাপের সূত্র। এখানে যেমন দেখো বয়েলসের সূত্র মানে উষ্ণতা স্থির, চাপ স্থির থাকলে এটা হচ্ছে তোমার চাপের সূত্র, চার্লসের সূত্র। আর চাপের সূত্র হচ্ছে আয়তন স্থির থাকলে। আয়তন স্থির থাকলে কি হলো, সেটা হচ্ছে আয়তন যখন স্থির তখন কি হয়ে গেল, তখন সেটা হয়ে গেল চাপের সূত্র। তাহলে ওখানে যখন আয়তন আমি স্থির রাখছি তখন আমার সেটা কি করবে, এই চাপের সূত্র বা রেনল্ডস সূত্র মেনে চলবে। এই সূত্রটা কি বলা ছিল? এই সূত্রতে বলা হয়েছিল যে আয়তন স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভর গ্যাসের চাপ প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি উষ্ণতায় চাপের এত অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। মানে এত অংশ বা তত অংশ আমি দেখবো না, মানে এটা যদি আমি দেখি যে আয়তন যদি স্থির থাকে, গ্যাসের চাপ উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কি হবে, বৃদ্ধি পাবে, বা হ্রাসের সঙ্গে সঙ্গে হ্রাস পাবে। এটা আমি চাপের সূত্র যদি ধরে নিই, তাহলে আমার সেইখান থেকে আমি এখানে কি দেখতে চলে আসি। তাহলে কি বলবো এখানে না, অর্থাৎ আয়তন স্থির রেখে নির্দিষ্ট ভর গ্যাসের বা গ্যাসের নয়, অসম্পৃক্ত বাষ্পের চাপ তার উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ বাড়লে বাড়বে, কমলে কমবে। এটা হচ্ছে কার ক্ষেত্রে? অসম্পৃক্ত বাষ্পচাপের ক্ষেত্রে। কিন্তু সম্পৃক্ত বাষ্পচাপ যেটা আছে সেটা কিন্তু চাপের সূত্র মেনে চলে না। অর্থাৎ সম্পৃক্ত বাষ্পচাপ না বয়েলসের সূত্র না চার্লসের নয় চাপের সূত্র মেনে চলে না। অর্থাৎ সম্পৃক্ত বাষ্পচাপ যে আয়তনের উপর কোনোভাবে নির্ভরশীল না, তা আগেই বলা হয়েছে। মানে সম্পৃক্ত বাষ্পচাপ আয়তনের উপর ডিপেন্ডেন্ট না, সেটা আমরা এর আগে যখন পড়লাম তখনও দেখলাম। ঠিক আছে, এইখানে আমরা দেখেছিলাম যেটা আয়তনের সঙ্গে ডিপেন্ডেন্ট নয়। এই যে সম্পৃক্ত বাষ্পচাপ বাষ্পের আয়তনের উপর নির্ভর করে না, তাই জন্য এটা বয়েলসের সূত্র না, চার্লসের সূত্র না, বা চাপের সূত্র কিন্তু মেনে চলে না। ঠিক আছে, এবং এখানে বলেছে কি না উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সম্পৃক্ত বাষ্পচাপও কি হবে, বৃদ্ধি পায়। কিন্তু এই বৃদ্ধিটা চাপের সূত্র অনুসারে হয় না, তার থেকে দ্রুত হারে হয়। উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সম্পৃক্ত বাষ্পচাপ প্রথমে ধীরে ধীরে এবং পরে অত্যন্ত দ্রুত হারে বাড়তে থাকে। সুতরাং বলা যায় যে এটা কিন্তু বাষ্পচাপ সূত্র মেনে চলে না। যদিও এটা চাপের সূত্র মেনে চলে না, চাপের সূত্র মেনে চললে কি তার 1/273 অংশ ওইভাবে মেনে চলতো, কিন্তু মেনে না চললেও এটা কি হয় না প্রথমে ধীরে ধীরে বৃদ্ধি পাবে, তারপরে তার থেকেও দ্রুত বৃদ্ধি পাবে। ঠিক আছে, এইটুকু মনে রাখলেই হবে যে, কিন্তু এটা মনে রাখতে হবে যে সম্পৃক্ত বাষ্পচাপ চাপ এবং বয়েলসের সূত্র মেনে চলে না, whereas অসম্পৃক্ত বাষ্প বা বাষ্পচাপ কি করে চার্লস এবং চাপের সূত্র মেনে চলে। ঠিক আছে, এবার এখানে এই দুটোর মধ্যে পার্থক্য দেওয়া আছে। ঠিক এখনো পর্যন্ত আমরা যেগুলো পড়লাম
যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো আবদ্ধ স্থানে রাখা কোনো বাষ্প সম্ভাব্য সর্বোচ্চ পরিমাণ চাপ প্রয়োগ করলে সেই চাপকে সম্পৃক্ত বাষ্পচাপ বলা হয়, এবং ওই সর্বোচ্চ চাপকে উচ্চ উষ্ণতায় সম্পৃক্ত বাষ্পচাপ বলা হয়। ঠিক আছে। আবার সম্পৃক্ত বাষ্প কি করে, তরলের সাম্যাবস্থা থাকতে পারে, আর এটাও ঠিক তেমন, ঠিক এর উল্টোটা, কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো আবদ্ধ স্থানে রাখা কোনো বাষ্প সম্ভাব্য সর্বোচ্চ পরিমাণ চাপের থেকে কম চাপ প্রয়োগ করলে সেই বাষ্পকে অসম্পৃক্ত বাষ্প আমরা বলেছিলাম, এবং এই অসম্পৃক্ত বাষ্পের যে চাপ তাকে বলা হচ্ছে অসম্পৃক্ত বাষ্পচাপ। এবং এটা দেখো, এটা যেমন সাম্যাবস্থা ছিল, এটা কিন্তু অসম্পৃক্ত বাষ্প কিন্তু সাম্যাবস্থা থাকতে পারে না। এটা এই পয়েন্টটা মনে রাখতে হবে। আর কি, যে এটা বলেছে এটা অসম্পৃক্ত বাষ্প কি করেছে, মানে সম্পৃক্ত বাষ্প বয়েলসের সূত্র মেনে চলে না, একইভাবে চাপের সূত্র মেনে চলে না, বয়েলসের এবং চাপের সূত্র মেনে চলে না। ঠিক আছে। কিন্তু স্থির উষ্ণতায় অসম্পৃক্ত বাষ্পচাপ আয়তনের পরিবর্তন সঙ্গে বয়েলের সূত্র মেনে চলে। একইভাবে এখানে বলেছে চাপের সূত্র মেনে চলে না, এবং স্থির আয়তনের অসম্পৃক্ত বাষ্পচাপ উষ্ণতা পরিবর্তনের চাপের সূত্র অনুযায়ী পরিবর্তিত হয়। তাতে চাপের সূত্র মানে পার্থক্য যেটা পড়লাম সেটা একবারে একটা ছক আকারে করে দিয়েছে, ওই জন্য এখানে আমাদের আর বেশি কিছু প্রয়োজন নেই। এবার চলে আসি পরেরটা। এখানে জাস্ট একটা পয়েন্ট আউট করে রাখতে হবে, যখন স্ফুটন হবে, যখন স্ফুটন মানে বুঝতে পারছো বাষ্পায়ন আর স্ফুটন। বাষ্পায়ন হয়েছিল যে কোনো উষ্ণতায়, স্ফুটন একটা নির্দিষ্ট উষ্ণতায় হবে। যখন স্ফুটন হবে তখন তরলের সম্পৃক্ত বাষ্পচাপটা কি, তার উপরস্থ চাপের সমান, মানে তখন সম্পৃক্ত বাষ্পচাপের যেটা চাপ সেটা হচ্ছে স্ফুটনের সময় যে চাপটা তৈরি হচ্ছে সেই চাপের সঙ্গে সমান। এটা আমাদের খালি স্টেটমেন্ট আকারে মনে রাখতে হবে, এটা থেকে কিছু প্রশ্ন অক্ষরটা আসেও না। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সংকট উষ্ণতা, কারণ এই ক্রিটিক্যাল টেম্পারেচার এটা অনেক সময় আসে। গ্যাস এবং বাষ্পের মধ্যে পার্থক্য, গ্যাসটা কি, বাষ্পটা কি, সংকট উষ্ণতা কি, আর শিশিরাঙ্ক বা শিশির কখন পড়ে, এই কটা জিনিস আমরা এবার পড়বো, ওয়ান বাই ওয়ান পড়বো। তার আগে বলো এখান থেকে এখন পর্যন্ত কোনো কনসেপ্টে কোনো কিছু অসুবিধা হচ্ছে কিনা। সংকট উষ্ণতা কাকে বলছে, যে দেখা যাচ্ছে প্রত্যেক গ্যাসের বা প্রত্যেক গ্যাসীয় পদার্থের কোনো একটি নির্দিষ্ট উষ্ণতার নিচে থাকলে চাপ বাড়িয়ে তাকে চাপটা যদি বাড়ায় তখন সে তরলে পরিণত হয়। কিন্তু কি হয় না, গ্যাসীয় পদার্থটি ওই উষ্ণতার চেয়ে বেশি উষ্ণতা থাকলে শুধুমাত্র চাপ বাড়িয়ে গ্যাসটিকে তরলে পরিণত করা যায় না। অর্থাৎ সংকট উষ্ণতা বলতে এমন একটা উষ্ণতা থাকবে, যে উষ্ণতা মানে কোনো একটা গ্যাসীয় পদার্থ আছে, সেই উষ্ণতাটা এমন একটা পদার্থটা এমন একটা উষ্ণতায় আছে, সেটা যে কোনো উষ্ণতায় হতে পারে, এমন একটা উষ্ণতার মধ্যে আছে যে উষ্ণতায় থাকলে শুধুমাত্র চাপ প্রয়োগ করব গ্যাসটা তরলে পরিণত হয়ে যাবে। ঠিক আছে। কিন্তু দেখা গেল, আমি কথাই বলছি, যে দেখা গেল 0 ডিগ্রি উষ্ণ বা 5 ডিগ্রি উষ্ণতায় আছে। ঠিক আছে। 5 ডিগ্রি উষ্ণতায় যখন কোনো একটা গ্যাস আছে, তার মধ্যে আমি চাপ প্রয়োগ করলাম, গ্যাসটা তরলে পরিণত হয়ে গেল। কিন্তু যদি ওই গ্যাসটাই 5 ডিগ্রি থেকে কম থাকতো, 4 ডিগ্রিতে থাকতো, তাহলে ওর উপর আমি গ্যাস যতই চাপ প্রয়োগ করি ওটা কিন্তু তরলে পরিণত হবে না। অর্থাৎ ওই জন্যে এই যে উষ্ণতাটাকে ওইটুকুন গ্যাসের ক্ষেত্রে মানে নির্দিষ্টভাবে গ্যাসের আয়তনটাকে বলা যেতে পারে তার ক্ষেত্রে সংকট উষ্ণতা, সেটা এখানে বলা হয়। সংকট উষ্ণতা বলা আছে যে নির্দিষ্ট উষ্ণতার উপরে রাখা একটা গ্যাসীয় পদার্থকে শুধুমাত্র চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় না, সেই উষ্ণতাকে ওই গ্যাসীয় পদার্থের সংকট উষ্ণতা বা প্রান্তিক উষ্ণতা বলা হয়। ঠিক আছে। এই সংকট উষ্ণতা আবার বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে পদার্থের ক্ষেত্রে বিভিন্ন হয়। বলেছে সেটা হচ্ছে যে উষ্ণতার নিচে থাকলে, মানে আমি যখন উদাহরণটা বললাম একটু ভুল উদাহরণটা বললাম, সেটা হচ্ছে ধরো 5 ডিগ্রিতে আছে, তাহলে তার নিচে যদি থাকে 5 ডিগ্রির নিচে যদি থাকে তখন সেখানে কি হয়, 5 ডিগ্রির নিচে যদি থাকে তখন 4 ডিগ্রি, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 0 ডিগ্রি, এইগুলোতে কি হবে, এইগুলো যে কোনো উষ্ণতাকে চাপ প্রয়োগ করে আমি গ্যাসে পরিণত করতে পারবো। কিন্তু যদি এরকমটা হয় যে সেই গ্যাসটা 5 ডিগ্রি থেকে বেশি উষ্ণতায় আছে, মানে 6 ডিগ্রিতে আছে, 7 ডিগ্রিতে আছে, 8 ডিগ্রিতে আছে, তখন আমরা কিন্তু সেটাকে আর তরলে পরিণত করতে পারবো না। অর্থাৎ এই 5 ডিগ্রিটাই ম্যাক্সিমাম, যে 5 ডিগ্রিতে থাকলে বা তার নিচে থাকলে তাকে আমি শুধুমাত্র চাপ প্রয়োগ করে কি করতে পারবো,
বা 5 ডিগ্রি ম্যাক্সিমাম না, মানে 5 ডিগ্রি থেকে ঠিক নিচে থাকতে হবে, 5 ডিগ্রিতে থাকলেও হবে না, তাকে আমি কি করতে পারবো, আমি গ্যাসটাকে তরলে পরিণত করতে পারবো। কিন্তু সেই উষ্ণতার উপরে যদি থাকে তখন তাকে আমি কিন্তু আর, বা সেই উষ্ণতায় বা সেই উষ্ণতার উপরে যদি থাকে তখন তাকে আর গ্যাসের থেকে তরলে পরিণত করা যাবে না চাপ প্রয়োগ করে। সেই উষ্ণতাটাকে বলা হচ্ছে সংকট উষ্ণতা। ওই জন্য বলা হচ্ছে যে উষ্ণতায়, যে নির্দিষ্ট উষ্ণতার উপরে রাখা একটি গ্যাসীয় পদার্থকে শুধুমাত্র চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় না, সেই উষ্ণতাকে ওই গ্যাসীয় পদার্থের সংকট উষ্ণতা বা ক্রান্তিক উষ্ণতা বলা হয়। এবং এই সংকট উষ্ণতার মান বিভিন্ন গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বিভিন্ন হয়। অক্সিজেনের ক্ষেত্রে একরকম, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে একরকম, প্রত্যেক গ্যাসের জন্য আলাদা। এবার বলছে সংকট উষ্ণতায় রাখা কোনো গ্যাসীয় পদার্থকে যে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় সেই চাপকে ওই গ্যাসীয় পদার্থের সংকট চাপ বা ক্রান্তিক চাপ বলা হয়। অর্থাৎ সংকট উষ্ণতায় আছে মানে যাকে তরলে পরিণত করা যাবে, অর্থাৎ তার মধ্যে যে পরিমাণ চাপ দিলেই সেটা তরলে পরিণত হয়ে যাবে, সেইটাকে বলা হচ্ছে তার আবার সংকট চাপ। মানে যে চাপটা প্রয়োগ করে তাকে আমি তরলে পরিণত করতে পারবো। সংকট উষ্ণতায় রাখা মানে কি, যার উপরে রাখলে আর আমি তাকে তরলে পরিণত করতে পারবো না, সেই ম্যাক্সিমাম উষ্ণতাকে বলা হচ্ছে সংকট উষ্ণতা। তাহলে সেই উষ্ণতায় রাখা আছে এমন একটা পদার্থকে চাপ প্রয়োগ করলাম, চাপ প্রয়োগ করে তরলে পরিণত করতে পারলাম, তাহলে ওই যে চাপটা, ওই চাপটাকে বলা হচ্ছে সংকট চাপ। ঠিক আছে, এবার আমরা দেখি গ্যাস ও বাষ্পের মধ্যে কি ডিফারেন্স। গ্যাস ও বাষ্পের ডিফারেন্স মধ্যে হচ্ছে ঠিকই সম্পৃক্ত অসম্পৃক্তের ব্যাপারটা, এই সংকট উষ্ণতা ব্যাপারটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলেই আমি গ্যাস আর বাষ্পের মধ্যে আমি ডিফারেন্সটা বুঝতে পারবো। এখানে কি বলছে না, দেখেছি অসম্পৃক্ত বাষ্প গ্যাসের মতো আচরণ করে, এটা আমরা দেখলাম। কারণ কি, কেন গ্যাসের মতো আচরণ করে, তারা বলসের সূত্র, চাপের সূত্র মেনে চলে। ভাইরাস সম্পৃক্ত যারা আছে তারা কিন্তু গ্যাসের মতো আচরণ করে না। কারণ কি না, তারা বয়সের সূত্র বা গালসের সূত্র বা চাপের সূত্র এগুলো মেনে চলে না। ওই জন্য বলছে গ্যাসীয় বা বায়বীয় পদার্থ বলতে আমরা সাধারণত গ্যাস ও বাষ্প উভয় শব্দ ব্যবহার করি, কিন্তু এদের মধ্যে একটা ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কি, সেটা হচ্ছে কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা তার সংকট উষ্ণতা থেকে কম হলে সেই গ্যাসীয় পদার্থকে বলা হচ্ছে বাষ্প। এবং তার সেক্ষেত্রে কি হয়, স্পষ্টতই শুধুমাত্র চাপ প্রয়োগ করে বাষ্পকে তরলে পরিণত করা যায়। তাহলে বাষ্প কাকে বলা হয়, যদি সে সংকট উষ্ণতার থেকে কম থাকে। আর কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা তার সংকট উষ্ণতা থেকে বেশি হলে তাকে আমরা কি বলি, গ্যাস বলা হয়। শুধুমাত্র চাপ প্রয়োগ করে কোনো গ্যাসকে তরলে পরিণত করা যায় না। ঠিক আছে, এবার এখানে যতক্ষণ এক্সাম্পল দিয়েছি, যেমন কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, সালফার ডাইঅক্সাইড, এগুলোর হচ্ছে সব কি পদার্থ, সব হচ্ছে গ্যাস। যার ফলে কি হয়, এদেরকে আমরা সহজে তরলে পরিণত করতে পারি না। বলছেন এই গ্যাসীয় পদার্থগুলি সংকট উষ্ণতার চেয়ে অনেক বেশি, ফলে সাধারণ উষ্ণতায় এই গ্যাসীয় পদার্থের উপর চাপ প্রয়োগ করে এদের তরলে পরিণত করা যায়। বুঝতে পারলে ব্যাপারটা, এইটুকু ব্যাপারটা বোঝা গেল না কনফিউজিং হয়ে গেল? এখানে ধরে নাও কিছু পরিমাণ গ্যাস রয়েছে, আর এখানে একটা নির্দিষ্ট টেম্পারেচারের পাল্লা রয়েছে। ঠিক আছে, এই পাল্লাটা কত, ধরে নাও 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা রয়েছে। এবার যদি কোনো গ্যাস এই 15 ডিগ্রি উষ্ণতার নিচে থাকে আর কোনো গ্যাস এই 15 ডিগ্রি উষ্ণতার উপরে থাকে, এই দুটো নিয়েই হচ্ছে ডিফারেন্স। যদি নিচে থাকে তাহলে তাকে কি বলবো, উপরে থাকলে তাকে কি বলবো, এই দুটোই হচ্ছে একটা। এবার এই 15 ডিগ্রিটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম, বা এটাকে বলা হচ্ছে সংকট বা ক্রিটিক্যাল, সংকট উষ্ণতা। আর এর উপরে থাকলে সেটাকে গ্যাস বলা হবে, আর নিচে থাকলে সেটাকে বলা হচ্ছে বাষ্প। দেখো, সেটাই বলা হচ্ছে যে গ্যাসীয় পদার্থের কোনো একটি নির্দিষ্ট উষ্ণতার নিচে থাকলে চাপ বাড়িয়ে তাকে তরলে পরিণত করা যায়। তাহলে নিচে থাকলে কি হয়, তাকে চাপ বাড়িয়ে তরলে পরিণত করা যায়। এর ফলে কি হবে, ওর ফলে ওকে কি করা হবে না, আমরা শুধুমাত্র তাকে চাপ দিয়ে তরলে পরিণত করতে পারবো। কিন্তু যদি ওই নির্দিষ্ট উষ্ণতার চেয়ে বেশি উষ্ণতা থাকে তখন আমরা তাকে চাপ বাড়িয়ে আর তরলে পরিণত করতে পারবো না। ঠিক আছে, এই জন্যে যে নির্দিষ্ট উষ্ণতার উপরে রাখা
একটি গ্যাসীয় পদার্থকে শুধুমাত্র চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় না, সেই উষ্ণতাকে বলা হচ্ছে গ্যাসের সংকট উষ্ণতা বা ক্রান্তিক উষ্ণতা। সেটাকে কোনটাকে? সেটা হচ্ছে গ্যাসে পরিণত করতে পারবো না শুধুমাত্র চাপ প্রয়োগ করে। যদি এর নিচে থাকে, 15 ডিগ্রি থেকে নিচে থাকে, 10 ডিগ্রি থাকে, 12 ডিগ্রি থাকে, তখন আমরা তাকে শুধুমাত্র চাপ প্রয়োগ করে এই গ্যাসীয় পদার্থটাকে তরলে পরিণত করতে পারবো। এবং এইখানে যে চাপ প্রযুক্ত করে আমরা এটাকে তরলে পরিণত করব, সেই চাপটাকে বলা হচ্ছে সংকট চাপ। বলা হচ্ছে কি? সংকট চাপ বা ক্রান্তিক চাপ। এবার গ্যাস আর বাষ্পর ক্ষেত্রে কি ডিফারেন্স বলছে? গ্যাস আর বাষ্পর ক্ষেত্রে ডিফারেন্স ঠিক কি? ঠিক এই জিনিসটাই, কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা তার সংকট উষ্ণতা থেকে কম হলে, যে কোনো বায়বীয় বা গ্যাসীয় পদার্থ তার উষ্ণতা যদি সংকট উষ্ণতার থেকে কম হয়, মানে সংকট উষ্ণতা থেকে কম হয় মানে কি? মানে তাকে যদি চাপ প্রয়োগ করে আমি তরলে পরিণত করতে পারি, তখন তাকে আমি কি বলবো? বাষ্প। অর্থাৎ আমরা এটা যদি আমি জলের ক্ষেত্রে দেখি, জলীয় বাষ্প, মানে কি জলটাকে ঠান্ডা করলে আমি তাকে তরলে পরিণত করতে পারি। মানে জলটাকে যদি একটু খুব ভালো প্রেশার দিই, তাহলে আমি জলে পরিণত হয়ে যাই, এটা মনে রাখবো। কিন্তু গ্যাসকে আমি কি করি? অনেক সময় গ্যাসকে আমি তরলে পরিণত করতে পারি না। ওই জন্য যেটা বাষ্প, কি বাষ্প মানে সেটার উপর চাপ প্রয়োগ করে আমি তাকে তরলে পরিণত করতে পারবো। গ্যাস হলে তাকে আমি কি করতে পারবো না, তাকে আমি তরলে পরিণত করতে পারবো না শুধুমাত্র চাপ প্রয়োগ করে। অন্যভাবে করতে পারবো, উষ্ণতা থেকে আবার তার উপর অন্য কিছু ভাবে প্রয়োগ করে আমি করতে পারবো, কিন্তু শুধুমাত্র চাপ প্রয়োগে করতে পারবো না। ওর কারণ কি? না সেটা তার সংকট উষ্ণতা থেকে বেশি আছে। আর বাষ্পকে কেন পারবো না? সেটা তার সংকট উষ্ণতা থেকে কমে আছে বলে তাকে পারবো। এই হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স, আর কিছু নেই। এবং এখানে কতগুলো বাষ্পের উদাহরণ কি আছে? কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, সালফার ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে সব কি? এগুলো হচ্ছে সব বাষ্প। আর কার্বন ডাইঅক্সাইড না, অক্সিজেন, হাইড্রোজেন, এগুলো হচ্ছে সব কি? গ্যাস। এবং এই জন্য এগুলোকে বলা হচ্ছে কি? স্থায়ী গ্যাস। কারণ কি? না এদের উষ্ণতা, এটা যথাক্রমে -219 ডিগ্রি এর থেকে অনেক কম। এদের সংকট উষ্ণতা কি? এদের সংকট উষ্ণতা কত? না -119, কারো ক্ষেত্রে -24 ডিগ্রি, যেটা আমাদের ঘরের যে সাধারণ উষ্ণতা তার থেকে অনেকটাই কম। ওই জন্য এদেরকে বলতে পারি এগুলো সাধারণ, এগুলোকে এদের সহজেই আমি এদের কি করতে পারি না, সহজে এদেরকে আমি তরলে পরিণত করতে পারি না। এই জন্যকে এগুলোকে বলা হচ্ছে স্থায়ী গ্যাস। ওকে, এবার হচ্ছে শিশিরাঙ্ক। শিশিরাঙ্কটা কি? না সাধারণ উষ্ণতা কি হয়? বায়ুমণ্ডলে কি হয়? যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তার দ্বারা বায়ু সম্পৃক্ত থাকে না। এটা আমরা একটা আন্দাজ করতে পারি যে সাধারণ উষ্ণতায় বায়ুমণ্ডলে যে পরিমাণ জলীয় বাষ্প আছে সেটা দ্বারা বায়ু সাধারণত সম্পৃক্ত হয় না, জেনারেল কনসেপ্টে। কিন্তু কোনো কারণে যদি বায়ুর উষ্ণতা হ্রাস পায়, তাহলে কি হবে? ওই জলীয় বাষ্প দ্বারাই বায়ুটা সম্পৃক্ত হতে পারে। তার জন্য শীতকালে রাত্রিবেলা বা ভোরের দিকে শিশির পড়ে। কেন? কারণটা কি? কারণ হচ্ছে সাধারণ উষ্ণতায় দিনের বেলাতে যখন একটু গরম থাকে, তখন বায়ুতে যে জলীয় বাষ্প আছে সেটা দ্বারা বায়ুটা কিন্তু সম্পৃক্ত নয় বা সম্পৃক্ত থাকে না। কিন্তু বায়ুর উষ্ণতা যখন হ্রাস পেয়ে যাচ্ছে, তখন বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্প দ্বারাই বাতাসটা কি হচ্ছে? সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এই জন্য বলছে, তারপর কি হলো না, এই সম্পৃক্ত হয়ে যাওয়ার পরে উষ্ণতা যদি আরো হ্রাস পেয়ে আরো যদি কমে যায়, তখন কি হবে? বাষ্প জমে ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দুর আকার ধারণ করে। তাই এদেরকে আমরা শিশি বা ডিউ বলা হয়। এবং যে উষ্ণতায় বায়ুমণ্ডল সম্পৃক্ত হয় তাকে বলা হচ্ছে শিশিরাঙ্ক। শিশিরাঙ্কটা কি? ডিউ পয়েন্ট। শিশিরটা কি? শিশিরটা হচ্ছে ওই বায়ুটা জলীয় আকার ধারণ করে, যেটা আমরা আমাদের জলবিন্দুটাকে, সেটাকে আমরা শিশির বলছি। আর যে উষ্ণতায় হলো সম্পৃক্ত, যে উষ্ণতায় হলো সেই উষ্ণতাকে বলা হচ্ছে শিশিরাঙ্ক। অর্থাৎ যে উষ্ণতায় শিশিরটা হয় সেই উষ্ণতাকে বলা হচ্ছে শিশিরাঙ্ক। আর শিশির হচ্ছে যেটা ঘটে সেটাই হচ্ছে শিশির। ঠিক আছে? ওই জন্য বলা হচ্ছে যে উষ্ণতায় বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা ঠিক সম্পৃক্ত হয় তাকে শিশিরাঙ্ক বলা হয়। মানে দেখা গেল এরকম একটা এরিয়া আছে, ধরো এরিয়া মানে আমি যে কোনো একটা জায়গা, কোনো একটা জায়গার কথাই বলতে পারি। ধরো কোনো একটা এরিয়া, আমি ধরো সার্টেন এরকম একটা এরিয়া, এখানে বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এই মুহূর্তে, সেই পরিমাণ জলীয় বাষ্প বাতাসে ধারণ করার ক্ষমতা তার থেকে অনেক বেশি আছে। সাপোজ এর মধ্যে যতটা জলীয় বাষ্প আছে, বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা তার থেকে অনেক বেশি, ক্যাপাসিটি অনেক বেশি। তাহলে জেনারেল অবস্থা, জেনারেল সাধারণ উষ্ণতা কি হলো না, এইটা সম্পৃক্ত নয়।
কিন্তু এবার কি ঘটনা ঘটলো, এটা ছিল দিনের বেলা, সূর্য ছিল যখন, তখন এই ঘটনাটা ঘটলো। কিন্তু যখন সূর্যের আলো কমে গেল, সূর্যের তেজ কমে গেল, আস্তে আস্তে হয়ে গেল, তখন পরিবেশ যখন আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করলো, মানে উষ্ণতা যখন কমতে শুরু করলো, তখন এই জলীয় বাষ্প দ্বারাই কি হলো না, এখানকার এরিয়াটা কি হলো, সম্পৃক্ত হয়ে গেল। তারপর আরো উষ্ণতা যখন কমতে আরম্ভ করলো, তখন আস্তে আস্তে কি করলো, সম্পৃক্ত হয়ে যাওয়ার পর তাহলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা যখন কমে গেছে, তাহলে আর মানে ধারণ ক্ষমতা কমে গেছে বলবো না, সম্পৃক্ত হয়ে গেছে। এবার শিশি যখন যখন আরো ঠান্ডা হতে থাকলো, উষ্ণতা আরো যখন কমতে থাকলো, তখন এগুলো কি হলো, জলকণা আকারে পড়তে থাকলো। সেই জলকণা আকারে যেগুলো পড়তে থাকলো সম্পৃক্ত হওয়ার ফলে সেটাকে বলা হচ্ছে শিশির। এবং এইখানে যে পরিমাণ উষ্ণতা কমে ঠিক যে লাস্ট যে উষ্ণতায় হলো, এই শিশির পড়তে আরম্ভ করলো, সেই উষ্ণতাটাকে বলা হচ্ছে ওই স্থানের ওই এলাকার শিশিরাঙ্ক, ঠিক আছে, বা ওই আয়তনের শিশিরাঙ্ক। এই নিয়ে বলা হচ্ছে যে উষ্ণতায় বায়ুতার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা ঠিক সম্পৃক্ত হয় তাকে শিশিরাঙ্ক বলা হয়। বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ পরিবর্তনশীল, সেটা স্থান এবং সময় ভেদে বিভিন্ন হয়, এটা বলেছে, এখানে এরকম আমাদের পড়ার দরকার নেই। আচ্ছা, এবার বিকল্প একটা সংখ্যাও দিয়েছে এখানে, ডেফিনেশন ভাবে আমরা বলতে পারি, সেটা কি না, যে উষ্ণতায় সম্পৃক্ত জলীয় বাষ্প বা বাষ্পচাপ বায়ুতে বর্তমান জলীয় বাষ্প চাপের সঙ্গে সমান হয়, সেই উষ্ণতাকে আমরা শিশিরাঙ্ক বলছি। মানে একই ব্যাপার, যখন এর মধ্যে যখন জলীয় বাষ্পের যে চাপটা ছিল সেই চাপটা, আর এটা যখন সম্পৃক্ত হয়ে গেল তখন যে চাপটা দিল, মানে এখানে যে পরিমাণ বায়ু ছিল সেই যে চাপটা দিচ্ছিল, আর এটা সম্পৃক্ত হওয়ার পর সেই একই চাপ দিল, যে উষ্ণতাটা দিচ্ছে সেই উষ্ণতাকে বলা হচ্ছে তার শিশিরাঙ্ক, ঠিক আছে। এর মধ্যে যে উষ্ণতায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ বায়ুতে বর্তমান বাষ্পচাপের সমান হয় সেটাকে বলে শিশিরাঙ্ক। কারণ তখন তো যখন উষ্ণতা কমতে থাকলো তখন কি হলো, তখন সেই চাপটা তার সম্পৃক্ত বাষ্পচাপের সঙ্গে সমান হয়ে গেল। কারণ ধরো যখন উষ্ণতা কমতে কমতে এখানে এখন যে চাপটা দিচ্ছে সেই চাপটা যখন উষ্ণতা কমতে থাকলো তখন তো এটা তখন স্যাচুরেশন হয়ে গেল, মানে সম্পৃক্ত হয়ে গেল। তাহলে তখন যে সম্পৃক্ত কোন উষ্ণতা হলো, যে উষ্ণতায় সেই উষ্ণতায় যে চাপটা দিচ্ছে সেটা তো তার সেটা তো তার চাপ, সংকট চাপ, সরি কি চাপ, সম্পৃক্ত চাপ। সম্পৃক্ত চাপটা যখন সমান হয়ে গেল তখন সেটাকেই, সেই অংশটাকেই আমি বলছি যে অর্থাৎ সাধারণ চাপ আর সম্পৃক্ত চাপ যখন সমান হয়ে গেল তখন সেটা কোনো একটা নির্দিষ্ট উষ্ণতা কমার জন্য হলো, সেই উষ্ণতাকেই বলছি আমি শিশিরাঙ্ক। যে মনে করি কোন স্থানের বায়ুর উষ্ণতা 30 ডিগ্রি এবং শিশিরাঙ্ক 14 ডিগ্রি, ঠিক আছে। সুতরাং 30 ডিগ্রি উষ্ণতায় অবশ্যই কোনো নির্দিষ্ট পরিমাণ বা আয়তন, বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তার দ্বারা বায়ু সম্পৃক্ত হতে পারে না, কিন্তু 14 ডিগ্রি উষ্ণতায় হলে ওই একই পরিমাণ জলীয় বাষ্প দ্বারাই ওই বায়ু সম্পৃক্ত হয়ে যাবে। আবার ওটাও বলতে পারি 30 ডিগ্রি উষ্ণতায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ 14 ডিগ্রি উষ্ণতায় সম্পৃক্ত বাষ্পচাপের সঙ্গে সমান হচ্ছে, কখন না, যখন সেটা 14 ডিগ্রি উষ্ণতায় আসছে।